আসসালামু আলাইকুম। ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। হামাসের প্রতিরোধ সক্ষমতা ধ্বংস করতে এসে নেতানিয়াহু বাহিনী গাজাকে কবরস্থানে পরিণত করেও দখলদার বাহিনী তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারছে না। উল্টো হামাস হিজবুল্লাহ সিরিয়া ইরাক ও ইয়েমেনের চতুর্মুখী হামলায় দখলদার ইহুদি সেনারা যেন মৃত্যুকূপে আটকে গেছে। জানিয়ে দেব যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। ইসরায়েলের ক্রমবর্ধমান সংকট, ইহুদিবাদী ইসরায়েলের ৭০,০০০ সেনা পঙ্গুত্ব বরণ। এদিকে ইরান গাজা যুদ্ধের বিস্তার চায় না বলে মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এরপরেই থাকবে হামাসকে ধ্বংস করা যাবে না স্বীকারোক্তি ইসরায়েলি সেনা মুখপাত্রের। আরো জানাবো, গাজায় বারবার যুদ্ধ আইন লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী বলেছে জাতিসংঘ। সবশেষ জানাবো বয়কট নেতানিয়াহুর ভাষণ শুনবেন না ৪ মার্কিন সিনেটর। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলের ক্রমবর্ধমান সংকট, ইহুদিবাদী ইসরায়েলের ৭০,০০০ সেনা পঙ্গু। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ৯ মাস অতিক্রম হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই। উল্টো বরং তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 7 টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে, ৭ই অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আহত ৮,৬৬৩ জন সহ ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্য সংখ্যা প্রথমবারের মতো ৭০,০০০ ছাড়িয়ে গেছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, শতকরা ৩৫% ইসরায়েলি সেনা ৭ই অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১% সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, তারা চলতি বছরের শেষ নাগাদ আরো প্রায় ২০,০০০ নতুন আহত সেনা সদস্যকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতি মাসে ১,০০০-এরও বেশি নতুন আহত পুরুষ ও মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয়। আহতদের শতকরা ৯৫% পুরুষ, তাদের প্রায় শতকরা ৭০%ই রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় ৪০% যারা ২০২৪ সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে এবং তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। উল্লেখ্য যে ইসরায়েলি অপরাধের জবাবে ৭ই অক্টোবর ২০২৩ সালে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীগুলি গাজা উপত্যকা থেকে আল আকসা ঝড় অভিযান শুরু করেছিল। ইসরায়েল তাদের ওই পরাজয়ের গ্লানি মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা দেশের পূর্ণ সমর্থন ও সহায়তা নিয়ে গাজার ক্রসিং বন্ধ করে দেয় এবং নিরীহ গাজাবাসীর ওপরে নির্মমভাবে বোমাবর্ষণ করে। ইরান গাজা যুদ্ধের বিস্তার চায় না বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন স্বীকার করেছেন, ইরান, লেবানন এবং হিজবুল্লাহ গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধে সম্প্রসারিত করতে চাচ্ছে না। ৭ই অক্টোবর ২০০৩ সাল থেকে ইসরায়েল সরাসরি মার্কিন মদদে গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক আগ্রাসন শুরু করে। ওই হামলায় হাজার হাজার ফিলিস্তিনি শহীদ এবং আহত হন। হতাহতদের বেশিরভাগই মহিলা এবং শিশু। পার্স টুডের প্রতিবেদন অনুসারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব ইয়েন স্টলটেনবার্গের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে সংঘর্ষ সম্প্রসারণের সম্ভাব্য হুমকি সৃষ্টি হতে পারে। ব্লিংকেন আরো বলেন, আমি মনে করি না যে সম্ভাব্য হস্তক্ষেপকারীদের কেউ যুদ্ধ বা সংঘাতের বিস্তার ঘটাতে চায়। আমি মনে করি না ইসরায়েল কিংবা হিজবুল্লাহ সেরকম সুযোগ খুঁজছে। লেবানন অবশ্যই যুদ্ধের বিস্তার চায় না, ইরানও তা চায় না বলে আমি মনে করি। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার কথা উল্লেখ করে ব্লিংকেন আরো বলেছেন, ইসরায়েলকে ২,০০০ পাউন্ড ওজনের বোমা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৮৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধে শহীদদের ৭০% বেশি নারী ও শিশু। ১০,০০০-এর বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে
নিচে নিখোঁজ রয়েছে। এরই প্রেক্ষাপটে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ঘোষণা করেছে। 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি হামলায় স্তূপকৃত ধ্বংস অবশেষের পরিমাণ 39 মিলিয়ন টন। তার মানে গাজার প্রতি বর্গ কিলোমিটারে 107 কিলোমিটার ধ্বংস অবশেষ স্তূপীকৃত হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি মানুষের জীবন রক্ষা করতে এবং পরিবেশের ওপর তার প্রভাব কমাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। হামাসকে ধ্বংস করা যাবে না বলেছেন ইসরায়েলি সেনা মুখপাত্র। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস একটি আইডিয়া যা বিলীন হবে না। তিনি বলেন, এই গ্রুপটিকে মুছে ফেলার তার দেশের লক্ষ্যটি অর্জনযোগ্য নয়। ইসরায়েলি চ্যানেল 13-এ দেয়া এক সাক্ষাৎকারে হাগারি বলেন, কেউ যদি হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দেয় তবে তা জনগণকে বিভ্রান্ত করার শামিল। তিনি বলেন, ইসরায়েল সরকার যদি কোনো বিকল্প না পায় তবে হামাসই গাজায় থেকে যাবে। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা তাদের অন্যতম লক্ষ্য নির্ধারণ করেছে হামাসের সামরিক ও পরিচালনাগত সক্ষমতা ধ্বংস করা। কিন্তু 8 মাসের বেশি সময় ধরে গাজায় নৃশংস হামলা চালিয়েও গাজা থেকে হামাসকে উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এ সময় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে এবং 37,000-এর বেশি লোককে হত্যা করেও হামাসকে দমাতে পারেনি তারা। রিয়ার অ্যাডমিরাল হাগারি বলেন, হামাস একটি আদর্শ, আমরা কোনো আদর্শকে বিলীন করতে পারি না। তিনি বলেন, হামাসকে বিলীন করার কথা যদি আমরা বলি তবে তা হবে জনগণের চোখে বালি দেওয়ার মতো বিষয়। আমরা যদি বিকল্প যোগান দিতে না পারি তবে আমাদের কাছে হামাসই থাকবে। তার এই মন্তব্যের পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রতিবাদ করা হয়। সূত্র মিডল ইস্ট আই ও ডেইলি সাবাহ। গাজায় বারবার যুদ্ধ আইন লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী বলেছে জাতিসংঘ। গাজায় ধারাবাহিক নির্বিচার হামলার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্রমাগত যুদ্ধ আইনের মৌলিক নীতিগুলো লঙ্ঘন করেছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। বুধবার 19 জুন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের 56তম অধিবেশন চলাকালে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে 2023 সালের 9 অক্টোবর থেকে 2 ডিসেম্বরের মধ্যে গাজার আবাসিক ভবন, একটি স্কুল, শরণার্থী শিবির এবং একটি বাজারকে লক্ষ্য করে 6টি উল্লেখযোগ্য হামলার কথা তুলে ধরা হয়েছে। এসব হামলায় জিবিইউ 31, জিবিইউ 32 এবং জিবিইউ বোমা 39 ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই বোমাগুলোর বেশিরভাগই কংক্রিট ভেদ করে উঁচু ভবন পুরোপুরি ভেঙে ফেলতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলো কতটা ঘনবসতিপূর্ণ ছিল সে থেকে বোঝা যায়। বিস্তৃত এলাকায় প্রভাব ফেলার মতো এই বিস্ফোরকের ব্যবহারে ওই অঞ্চলের অবস্থা নির্বিচার হামলার শিকার হওয়ার শামিল। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই হামলায় বিপুল পরিমাণে বেসামরিক প্রাণহানি এবং বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, যা যুদ্ধ আইনের অধীনে ক্রমবর্ধমান আক্রমণের ধরন, আনুপাতিক হার এবং সতর্কতার নীতির ক্ষেত্রে গুরুতর উদ্বেগের সৃষ্টি করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে বা কমপক্ষে প্রতিটি মাত্রায় কমিয়ে রাখতে যুদ্ধের যেসব প্রক্রিয়া ও পদ্ধতি রয়েছে, ইসরায়েলের বোমা হামলায় সেসব ধারাবাহিকভাবে লঙ্ঘন করা হয়েছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রীয় বা সাংগঠনিক নীতির সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে বিস্তৃত বা পদ্ধতিগত আক্রমণের অংশ হিসাবে বেআইনি লক্ষ্যবস্তুতে বা বেসামরিক জনগণের ওপরে হামলা করলে তা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের তালিকাভুক্ত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, গাজায় 7 অক্টোবর থেকে চালানো হামলায় ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকায় এত বিস্ফোরকের ব্যবহার বুঝিয়ে দেয় তারা বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে কার্যকরভাবে কোনো পার্থক্য নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এদিকে বয়কট নেতানিয়াহুর ভাষণ শুনবেন না 4 মার্কিন সিনেটর। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী 24 জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ 4 জন সেই ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন তারা। এলিজাবেথ ওয়ারেন সাংবাদিকদের বলেন, একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য মার্কিন নীতিকে আমি সমর্থন করি না, যা ইসরায়েল ও ফিলিস্তিনিদের
তাদের নিজস্ব জাতিকে আত্মনিয়ন্ত্রণ করতে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে দেয় না। ওয়ারেনের সঙ্গে সিনেটর বার্নি স্যান্ডার্স, রো খান্না এবং জিম ক্লাইবার্ন নেতানিয়াহুর ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছেন। একটি বিবৃতিতে স্যান্ডার্স বলেছেন, এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখের দিন। উভয় দলের নেতারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী, তাকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো উচিত নয়। আমি অবশ্যই এতে যোগ দেব না।